আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে সমস্ত অভিভাবক আজকের এই ফ্রি ক্লাসে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকেও আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান বিষয় ফ্রি ক্লাস নিয়ে এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন সভ্যতা ও বিশ্ব ইতিহাস। আজকের এই ক্লাসে আমরা মূলত প্রাচীন সভ্যতা এবং বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ যেসব ঘটনা রয়েছে সেগুলো ঘটনার উপর সামান্য একটু জানার চেষ্টা করব, সেগুলোর উপরেই আমাদের আজকে মূল ফোকাস থাকবে। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম তাহজিব ফেরদৌস, ঢাকা মেডিকেল কলেজ, আর আমি এক্স ক্যাডেট, পাবনা ক্যাডেট কলেজ। তো শুরুতে আমরা দেখব প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ। এখন প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ এই কথাটি বলতে আমরা আসলে ঠিক কি বোঝাচ্ছি? প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ এই কথাটির বলতে আমরা সাধারণত বুঝাই যে আমাদের মানব সভ্যতার ইতিহাসে যে ধারা বা মানব জাতির উন্নয়নের যে ধারা, সেটিকে আমরা আসলে হাতিয়ার ব্যবহার এবং মূলত কি উপাদান দিয়ে ওই হাতিয়ার ব্যবহার করা হয়েছে সেই হাতিয়ারের উপর ভিত্তি করে কয়েকটি যুগে ভাগ করেছে। অর্থাৎ চিন্তা করে দেখো যে একটা সময়ে কিন্তু মানব জাতি পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত। তারপরে এসেছে কিন্তু ধীরে ধীরে ধাতব হাতিয়ার। শুরুতে ছিল ব্রোঞ্জ, তারপরে ছিল লোহা, আর এখন তো আমরা আরো অনেক ধাতু ব্যবহার করে থাকি। কিন্তু এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একটা সমন্বিত ধীর প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। শুরুতেই কিন্তু মানব জাতি লোহার তৈরি হাতিয়ার ব্যবহার করতে শেখেনি। তো তার উপর ভিত্তি করে আমরা তিনটি প্রত্নতাত্ত্বিক যুগে ভাগ করেছি: প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। এখন এই প্রত্যেকটি যুগের নাম থেকেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে আসলে এই যুগগুলোতে মূলত কোন ধরনের কোন উপাদানে তৈরি হাতিয়ার মানবজাতি ব্যবহার করত। প্রস্তর যুগে তাহলে কি ছিল? পাথর। ব্রোঞ্জ যুগে তাহলে কি ছিল? ব্রোঞ্জ। এখন প্রশ্ন আসতে পারে অবশ্যই যে ব্রোঞ্জ বলতে কি বোঝায়? তোমরা কেউ কি জানো ব্রোঞ্জ আসলে কি? ব্রোঞ্জ হচ্ছে মূলত একটি সংকর ধাতু। ঠিক আছে, সংকর ধাতু বলতে আমরা বুঝি যে ধাতু অন্য দুইটি ধাতু সম্মিলনে তৈরি হয়, সেটি হচ্ছে একটি সংকর ধাতু। আর লৌহ বলতে তো বোঝাই যাচ্ছে লোহা। আমরা এখন এই যুগগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি জানার চেষ্টা করি, বিভিন্ন যুগ ও তাদের বৈশিষ্ট্য। প্রস্তর যুগ, স্টোন এজ, একটু খেয়াল করলে আমরা দেখব যে এর বিস্তৃতি কিন্তু সব থেকে বেশি। 3.3 মিলিয়ন বছর আগে থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত। এই সময় মানব জাতির ইতিহাসে সব থেকে বড় বড় উন্নয়নমূলক কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে শুরুতে কি রয়েছে? আগুন আবিষ্কার। এই আগুন আবিষ্কার এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এটা ক্যাডেট ভর্তি পরীক্ষাতে আসতে পারে। কিভাবে আসতে পারে? প্রশ্নটা কিন্তু কয়েকভাবেই হতে পারে। আমরা এখানে যদি একটু ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে আলাপ করি, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ক্যাডেট ভর্তি পরীক্ষায় কিন্তু জিকে অংশে, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশে কয়েকভাবে প্রশ্ন করা হয়। সরাসরি এমসিকিউ প্রশ্ন যেরকম করা হয়, তেমন কিন্তু এক কথায় প্রকাশ জাতীয় প্রশ্নের উত্তর আছে। আবার কিন্তু শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নও থাকতে পারে। তো এগুলো কিন্তু এই সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ। তো আমি সংক্ষেপে এখানে এমসিকিউ লিখে রাখলাম। আর এই যুগের কি ছিল? পাথরের হাতিয়ারের প্রচলন। এই পাথরের হাতিয়ারের প্রচলনের জন্যই কিন্তু এর নাম মূলত প্রস্তর যুগ। আর এই যুগে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শিখেছে, ফলমূল সংগ্রহ করত এবং শিকার করত। আর প্রস্তর যুগের একটা ভাগ হচ্ছে নব্য প্রস্তর যুগ, যেটাকে ইংরেজিতে বলা হয় নিওলিথিক এজ। এখন নিওলিথিক, এই নিওলিথিকের লিথিক অংশটুকু কোথা থেকে এসেছে? গ্রিক লিথোস মানে কিন্তু আসলে পাথর, ঠিক আছে, বা স্টোন। তো নব্য প্রস্তর, সেই কারণে নিওলিথিক। নিয়ত বলতে বোঝানো হয় নব্য, লিথিক তাই পাথর। আনুমানিক 7000 বছর পূর্বে এই যুগে মানুষ প্রথমবারের মতো কৃষি আবিষ্কার করে এবং কৃষি বিপ্লব ঘটে। কৃষি আবিষ্কারের আগ পর্যন্ত মানব জাতি কিন্তু মূলত যাযাবর জীবনযাপন করত। যাযাবর জীবনযাপন বলতে কি বোঝানো হয়? যে সময় মানুষের কোনো স্থায়ী আবাসস্থল ছিল না, বরং তারা শিকার করে জীবন ধারণ করত এবং শিকারের পশু এলাকা ভিত্তিতে বা ঋতু ভিত্তিতে যখন যে জায়গায় যেত, তখন তাদেরকে অনুসরণ করে মানবজাতি সেই জায়গাতে যেত। কৃষি আবিষ্কারের পরেই কিন্তু মানুষের যাযাবর জীবনের একদম চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে এবং ধীরে ধীরে মানুষের সভ্যতার সূচনা হয়। এই যে দেখো, তাই বলা হচ্ছে শিকারী জীবন ত্যাগ করে খাদ্য সংগ্রহ, উৎপাদন এবং যাযাবরের জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলা। এরপরে আসে হচ্ছে ব্রোঞ্জ যুগ, খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দের মধ্যে।
এই সময়ে অর্থাৎ প্রস্তর যুগের একদম শেষ দিকে কিন্তু মানুষ ধীরে ধীরে ব্রোঞ্জের তৈরি অস্ত্র ব্যবহার করতে শুরু করে। এবং ব্রোঞ্জ যুগের নিদর্শন আমরা কোথায় পাই? মিশর, ভারত এবং মেসোপটেমিয়া। এখানে মেসোপটেমিয়া বলতে কি বোঝানো হচ্ছে, মিশর এবং ভারত বলতে কি বোঝানো হয় আমরা সবাই তো জানি, কারণ আমরা ইতোমধ্যে এই সমস্ত দেশের নাম জেনেছি। মেসোপটেমিয়া এটা হচ্ছে বর্তমান যুগে যেখানে ইরাক সেখানে, ঠিক আছে। ইরাকের দুটো বড় নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস, বাংলায় যাকে দজলা এবং ফোরাত নদী বলা হয়, এই ফোরাত নদীর মাঝ অঞ্চলকে বলা হয় মেসোপটেমিয়া, ঠিক আছে। এবং এইখানেই কিন্তু মিশর ও ভারতের পাশাপাশি ব্রোঞ্জ যুগের উৎপত্তি ঘটে এবং চীনেও এই সময় ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। মানুষ প্রথমবারের মতো তামা ও টিন গলিয়ে ব্রোঞ্জ তৈরি করে অস্ত্র সরঞ্জাম বানাতে শেখে। কাজে তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি যে ব্রোঞ্জ এতে আসলে কোন দুটি ধাতু ব্যবহার করা হয়, তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি সবাই কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে উত্তরটি হবে তামা এবং টিন। এরপরে এসেছে লৌহ যুগ। লৌহ যুগের সময়কাল কত? খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 550 পর্যন্ত। আধুনিক সভ্যতা কিন্তু আসলে লোহার ব্যবহারের উপর দাঁড়িয়ে আছে। এবং প্রথম লোহা কোথায় আবিষ্কৃত হয়? এশিয়া মাইনরে। এশিয়া মাইনরও এশিয়ার একটি অঞ্চল এবং একটি জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিক অঞ্চল। এবং লোহার অস্ত্র ব্যবহারের সাথে সাথে কিন্তু এই যুগে যুদ্ধ বিগ্রহের প্রচলন বেশি হয় এবং বড় বড় সাম্রাজ্য উদ্ভব ঘটে। কাজেই সাম্রাজ্য উদ্ভব অর্থাৎ আমরা ইতিহাস পড়তে গিয়ে যে সমস্ত বড় রাজাদের নাম জেনেছি, যে সমস্ত বড় সম্রাটদের নাম জেনেছি, সাম্রাজ্যেরও নাম জেনেছি, যেরকম পারস্য সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এসব সাম্রাজ্যের তাহলে উৎপত্তি ঘটেছে কখন? লৌহ যুগে। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এবং এই সময় পাকা রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটে। আচ্ছা, এখানে অনেকেই দেখছি যে তোমরা যে প্রশ্নটা করেছিলেন তোমাদের যে টিন কোন অংশ থেকে এসেছে, মানে ব্রোঞ্জ কি থেকে তৈরি হয়, সেটার উত্তর দিয়েছো। তোমাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ। এরপরে দেখো, ইতিহাসের জনক বলা হয় কাকে? ইতিহাসের জনক বলা হয় কাকে, এই প্রশ্নটা জানার আগে আমাদেরকে একটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো ইতিহাস। এই ইতিহাস চর্চার সূচনা হয় কোথায়? ইতিহাস চর্চার সূচনা অর্থাৎ আমরা মানুষরা যেহেতু স্বভাবগতভাবেই কৌতূহলী, সেই কারণে আমাদের মধ্যে কিন্তু শুরু থেকে আমাদের আগের যুগের মানুষেরা কিভাবে চলাফেরা করতো, তাদের বসবাস কিভাবে ছিল, তাদের সভ্যতা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, এটা নিয়ে একটা কৌতূহল আছে। তো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাস। কারণ হেরোডোটাসই প্রথম এই যে আমাদের আগের যুগের মানুষদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ইত্যাদি বিষয়কে একটি বৈজ্ঞানিক শাস্ত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। কাজেই ইতিহাসের জনককে এই প্রশ্নের উত্তর কি হবে? হেরোডোটাস। এবং এখানে আমরা যে বাকিদের নাম দেখছি তারাও কিন্তু তাদের নিজ নিজ ক্ষেত্রে খুবই পরিচিত। আমি যদি একটু সংক্ষেপে বলে যাই, প্লেটো একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, নেপোলিয়ন ইনার নাম আমরা সামনে অবশ্যই জানতে পারবো আমাদের এই কোর্সে। নেপোলিয়নের হচ্ছেন একজন বিখ্যাত ফরাসি সামরিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনায়ক, এবং ডিউক অফ ওয়েলিংটন একজন ইংরেজ অর্থাৎ ব্রিটিশ রাষ্ট্রনায়ক এবং সামরিক ব্যক্তিত্ব, যিনি নেপোলিয়নকে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত করেন। সুতরাং এখানে যারা আছেন সবগুলোই কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু ইতিহাসের জনক নন। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। এরপর আমরা আসছি গুরুত্বপূর্ণ প্রাচীন বিশ্বের সভ্যতা সমূহের ক্ষেত্রে। মেসোপটেমিয়া সভ্যতা। এখন মেসোপটেমিয়ার কথা আমরা কিন্তু ইতোমধ্যে বলে এসেছি যে এটা হলো মূলত এখনকার ইরাক অঞ্চলে। মেসোপটেমিয়া সভ্যতা এটি কেন গুরুত্বপূর্ণ? এটি ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা। অর্থাৎ আমরা যদি সভ্যতা বলে যে জিনিসটাকে সংজ্ঞায়িত করি, সেটার উৎপত্তি দেখি, সেটার প্রথম উৎপত্তি ঘটেছিল মেসোপটেমিয়া। সভ্যতা বলতে আসলে কি বোঝানো হয়? সভ্যতা বা ইংরেজিতে সিভিলাইজেশন, সিভিলাইজেশন বলতে আসলে বোঝানো হয় যখন মানুষজন একটা শহরে বসবাস করতে শুরু করে এবং তাদের মধ্যে ডিভিশন অফ লেবার হয়, অর্থাৎ শ্রমের বন্টন হয়। অর্থাৎ
তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকে যারা কৃষি কাজ করে, আরেক শ্রেণীর মানুষ থাকে যারা হয়তো কুমোরের কাজ করে অর্থাৎ মাটি দিয়ে জিনিসপত্র বানায়, আরেক শ্রেণীর মানুষ হয়তো ধাতুর জিনিসপত্র বানায়, আরেক শ্রেণীর মানুষ হয়তো সৈনিক হিসেবে কাজ করে। তো প্রথম এই ধরনের ঘটনা দেখা যায় মেসোপটেমীয় সভ্যতাতে। আর দেখো, মেসোপটেমীয় শব্দের অর্থই কিন্তু দুই নদী মধ্যবর্তী অঞ্চল। এখন তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করি এই দুই নদী কোনটি, উত্তরটি কিন্তু এখানে দেওয়া আছে। ইরাকের দজলা বা টাইগ্রিস এবং ফোরাত বা ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই নামটি ইংরেজিতে বেশি ব্যবহৃত হয়, বাংলায় আমরা সাধারণত দজলা এবং ফোরাত এই নামগুলো বেশি ব্যবহার করে থাকি। আর এখানে মেসোপটেমীয় সভ্যতা চারটি পর্যায়ে দেখানো হয়েছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালদীয় সভ্যতা। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, কারণ প্রত্যেকটি সভ্যতাই কিন্তু অত্যন্ত তাদের নিজেদের দিক থেকে আমাদের মানবজাতির অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে, এবং তারা কিন্তু আমাদের পাইওনিয়ার, আমাদের পথপ্রদর্শক একদিক থেকে। ঠিক আছে, এবং এখানে একটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে চাকা ব্যবহার করি, যে চাকা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা চিন্তা করে দেখো যে একটা ভারী বস্তুকে কাঁধে করে কোনো জায়গায় নিয়ে যাওয়া কতটা কঠিন না, কিন্তু সেই একই বস্তুকে আমরা যখন একটা ঠেলা গাড়ির মধ্যে তুলে দেই তখন একজন মাত্র মানুষই অনায়াসে সেটাকে ঠেলে নিয়ে যেতে পারে, এবং সেটার সুযোগ হয়েছে কেন? চাকার ব্যবহারের মাধ্যমে। এই চাকা এসেছে মূলত সুমেরীয় সভ্যতা থেকে। তাহলে আমরা যদি এখন এই এমসিকিউটা উত্তর দিতে চাই, চাকার ব্যবহার শুরু হয় কোন সভ্যতায়, উত্তরটি কি হবে? উত্তরটি দিয়ে দাও সবাই। এই যে এখানে অনেকেই অনম, আদিল, মুগ্ধ, বিহান, তালহা, মমিন সবাই উত্তর দিতে শুরু করেছো। উত্তরটি হচ্ছে এ, সুমেরীয় সভ্যতায়। এবং বাকি সভ্যতার মধ্যে অ্যাসিরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার একটি পর্যায়, মিশরীয় সভ্যতা নিজস্ব একটি সভ্যতা, ফিনিশীয় সভ্যতাও আরেকটি নিজস্ব সভ্যতা। এরপরে আমরা মিশরীয় সভ্যতার দিকে এসেছি। মিশরীয় সভ্যতা আমাদের কাছে খুবই প্রচলিত। কেন বলতো? আমরা সবাই ছোটবেলা থেকে দুটা জিনিস সম্পর্কে কিন্তু অনেকেই জানি। সেটা কি? একটা হচ্ছে মিশরের পিরামিড, আমরা অনেকেই হয়তো ছবি দেখেছি, অনেকে বাস্তবেও দেখে থাকতে পারো। আরেকটা হচ্ছে মিশরের মমি, তাই না? এখন এই সভ্যতার সাথেই কিন্তু মমি এবং পিরামিড এই দুটি জিনিস সংশ্লিষ্ট। আরেকটি জিনিস হচ্ছে, তোমরা যারা ক্লাস করতে বসেছো, আমার ধারণা তোমাদের সবার কাছেই হয়তো কাগজ কলম আছে। আর যদি নাও থাকে, কাগজ কলম তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? এই কাগজ প্রথম আসে কোথা থেকে? প্যাপাইরাস নামক গাছ থেকে কাগজ উৎপাদন পদ্ধতি আবিষ্কার করেন মিশরীয়রা। তার মানে চিন্তা করে দেখো যে আমরা যে এখন পড়াশোনা করতে পারছি এত সহজে, তার পিছনে মিশরীয়দের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। কেননা তার আগ পর্যন্ত মিশরীয়দের এই কাগজ আবিষ্কারের আগ পর্যন্ত কি করতে হতো? আমাদেরকে পাথরে, গাছের বাকলে কিংবা পশু সংরক্ষিত চামড়ায় লিখতে হতো। এখন চিন্তা করে দেখো, পাথরের উপর খোদাই করে করে কোনো কিছু লেখা কতটা শ্রমসাধ্য একটা ব্যাপার। আবার পশুর চামড়া থেকে কিছু তো লেখা, এটাও কিন্তু শ্রমসাধ্য ব্যাপার, কারণ পশুর চামড়া সংগ্রহ করতে হবে, সেটাকে শুকিয়ে কাগজের মতো করতে হবে, তার উপরে আবার খোদাই করে লিখতে হবে, এবং সংরক্ষণেরও কিন্তু ঝামেলা আছে। মিশরীয়রাই কিন্তু আমাদেরকে এই সমস্ত ঝামেলার হাত থেকে মুক্তি দিয়েছে। তাহলে দেখো, খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে মিশরের নীল নদের তীরে এই সভ্যতা গড়ে ওঠে। এখন এখানে বারবার সভ্যতা বা বিশ্বের ইতিহাস পড়তে গেলে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ। এই দুটি জিনিস সম্পর্কে তোমাদের ধারণা কি পরিষ্কার আছে? এটা যদি আমরা একটু দেখি, খ্রিস্টপূর্ব ইংরেজিতে বলা হয় বিসি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়টা, সেই সময়টাকে আমরা হিসাব করি খ্রিস্টপূর্ব বা বিফোর ক্রাইস্ট দিয়ে। ঠিক আছে, কাজে খ্রিস্টপূর্ব 5000 অব্দ, এটা বলতে বোঝানো হয় যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 5000 বছর পূর্বে। আর এখন আমরা যে সময়টাতে আছি সেটাকে খ্রিস্টাব্দ বলে। মানে যীশু খ্রিস্টের জন্মের পরে। এখন তো 2025 সাল, মানে ইংরেজি 2025 সাল, আসলে ভালোভাবে বললে বলা উচিত 2025 খ্রিস্টাব্দ। তার মানে হচ্ছে যীশুর জন্মে আনুমানিক 2025 বছর পরে।
ঠিক আছে, তার মানে মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় 7,000 বছর আগে গড়ে উঠেছিল। কোথায়? মিশরের নীল নদের তীরে। নীল নদ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু আমাদের এরকম প্রশ্ন করা হতে পারে। মিশরের সভ্যতার উপর নীল নদের দান, নীল নদের গুরুত্ব এতই বেশি যে মিশরের সভ্যতাকে আসলে নীল নদের দান বলে অভিহিত করা হয়। এবং একটু আগে আমরা যার নাম পড়ে আসলাম, ঐতিহাসিক হেরোডোটাস, তিনিই কিন্তু মিশরের সভ্যতাকে নীল নদের দান হিসেবে আখ্যায়িত করেছিলেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা, হাইরোগ্লিফিক নামক লিখন পদ্ধতি আবিষ্কার। হাইরোগ্লিফিক শব্দ অর্থ পবিত্র লিপি, অর্থাৎ মিশরীয়রাই প্রথম কিন্তু এই হাইরোগ্লিফিক লিপির প্রচলনটা করে। এই হাইরোগ্লিফিক লিপির মাধ্যমে মিশরীয়রা মূলত তাদের ধর্মীয় যেসব গ্রন্থ রয়েছে সেগুলোই লিখত, সে কারণেই এটাকে আসলে পবিত্র লিপি বলে অভিহিত করা হয়। আর মিশরীয়রা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর গণনার রীতি শুরু করে তারা। কাজে এই যে দেখো, আমরা কিন্তু 7,000 বছর পরে এসেও এখনো এই সেম নীতি অবলম্বন করছি, যে 12 মাসে আমরা 1 বছর হিসাব করি, 365 দিনে 1 বছর হিসাব করি। আর এই যে দেখো, মমের মাধ্যমে মরদেহ সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার। মিশরীয় সভ্যতা নিয়ে এখানে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসার মতোই। এখানেই দেখো প্রশ্ন এসছে, এবং এটা কিন্তু আসলে ক্যাডেট ভর্তি পরীক্ষারই প্রশ্ন। তোমরা লক্ষ্য করলে দেখবে ক্যাডেট ভর্তি পরীক্ষা 8 সালের প্রশ্ন। হাইরোগ্লিফিক কি? অপশনগুলো আমরা দেখি, আসবাবপত্র, এটা তো হবে না। চিহ্ন, এটাও বলা যায় না। ছবিও না, বরং বলা যায় চিত্রলিপি। চিত্রলিপি বলতে কি বোঝানো হয়? চিত্রলিপি বলতে বোঝানো হয় ছবি এঁকে এঁকে যে লিখন পদ্ধতি, সেটাই হচ্ছে চিত্রলিপি। হাইরোগ্লিফিকে আসলে বিষয়টা কি, আমরা যেরকম একটা ক খ বা এ বি এভাবে করে লিখি সেরকম না, হাইরোগ্লিফিকে আসলে ছবি এঁকে এঁকে লেখা হতো, তাই একে চিত্রলিপি বলে অভিহিত করা হয়। আবার দেখো, এখানে এক কথায় উত্তরে এসেছে একটা প্রশ্ন, 365 দিনে বছর এবং 30 দিনে মাস গণনা শুরু করে কারা? উত্তরটি তাহলে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। এই যে নুহাস, অনম, মুনতাহিনা, নমিতা, সাইফ, সবাই বলতে শুরু করেছো মিশরীয়রা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা আরো অনেকে যাদের নাম উল্লেখ করলাম তারা ছাড়াও অনেকে এটার উত্তর দিতে শুরু করেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ তোমরা ক্লাসটা নিশ্চয়ই মনোযোগ দিয়ে করছো। মনোযোগ দিয়ে করার কারণেই তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারছো। দেখো, ক্যাডেট ভর্তি পরীক্ষায় সাফল্যের সুযোগ নিয়ে যদি একটু কথা বলি এখানে, তাহলে কিন্তু এই মনোযোগ দিয়ে ক্লাস করা, মনোযোগ দিয়ে সবকিছু পড়া, এটার গুরুত্ব অনেক বেশি। কেননা এখানে আমরা যা পড়াবো, যে সমস্ত মেটেরিয়ালস প্রোভাইড করব, সবকিছুই কিন্তু তোমাদের সবার কাছে সমানভাবেই যাবে। কিন্তু সেগুলোর সুযোগ আমরা কত ভালোভাবে ব্যবহার করতে পারছি সেটার উপরেই কিন্তু আসলে নির্ভর করে যে আমরা ক্যাডেট ভর্তি পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায় আসলে সাফল্য লাভ করতে পারবো কিনা। আমরা যদি এসব সুযোগ ভালোভাবে কাজে না লাগাই, ক্লাসে যদি মনোযোগী না হই, কিংবা আমাদেরকে যে সমস্ত বই দেওয়া হবে সেগুলো বই যদি ব্যবহার না করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের জন্য সাফল্য লাভ করা আসলে অনেক কঠিন হয়ে যাবে। কাজে আমরা কি করব? আমরা ক্লাসগুলো নিয়মিত করব, মনোযোগ দিয়ে করব। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করব, এবং পাশাপাশি আমরা অবশ্যই আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইবো যেন তিনি আমাদেরকে সাফল্য দেন। চেষ্টাও করব, প্রার্থনাও করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের জন্য সাফল্য পাওয়া অনেকাংশে সহজ হয়ে যাবে। এরপর দেখো, আমরা আরেকটা সভ্যতা নিয়ে যদি একটু আলাপ করি, সিন্ধু সভ্যতা। পাকিস্তানের হরপ্পা এবং সেখান থেকে প্রায় 350 মাইল দূরে মহেঞ্জোদারোতে দ্রাবিড় জাতি দ্বারা 3500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে ওঠে। তাহলে সিন্ধু সভ্যতা নিয়ে আমাদেরকে আসলে প্রথমে কি কি জানতে হবে? প্রথম কথা, এই সভ্যতা কিন্তু ভারত উপমহাদেশে গড়ে উঠেছিল, তাই না? আমরা এতক্ষণ পর্যন্ত যে সভ্যতার কথা গড়ে উঠলাম, সেই সকল সভ্যতা, যেরকম মেসোপটেমীয় সভ্যতা বলো, মিশরীয় সভ্যতা বলো, এগুলো কিন্তু আমাদের আশেপাশের অঞ্চলে না। কিন্তু সিন্ধু সভ্যতা কিন্তু খুবই কাছাকাছি আমাদের, পাকিস্তানের হরপ্পা এবং সেখান থেকে প্রায় 350 মাইল দূরে মহেঞ্জোদারোতে। এবং কারা এই সভ্যতা গড়ে তোলে? দ্রাবিড় জাতি। এটাও আমরা একটু নোট ডাউন করে রাখবো। দ্রাবিড় জাতি এই যে সভ্যতার প্রচলন ঘটায়, যেরকম মিশরীয়রা বা মেসোপটেমিয়ানরা তাদের সভ্যতা গড়ে তোলে। এবং সময়কালটা কত? 3,500 খ্রিস্টপূর্বাব্দে। 3,500 খ্রিস্টপূর্বাব্দ বলতে তাহলে কি বোঝায়? যীশু খ্রিস্টের জন্মে কয় হাজার বছর আগে?
এই যে অনেক উত্তর দিতে শুরু করেছো 3500 বছর আগে। এবং কোন নদের অববাহিকায়? সিন্ধু নদের অববাহিকায়। অববাহিকা বলতে বোঝায় একটা নদীর আশেপাশের যে অঞ্চল, অর্থাৎ একটা নদীবিধৌত অঞ্চলকে সেই নদের বা নদীর অববাহিকা বলে। সিন্ধু নদের অববাহিকায় মানে বেসিক্যালি সিন্ধু নদের আশেপাশের অঞ্চলে। এবং সিন্ধু সভ্যতার হাত ধরে সর্বপ্রথম পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে উঠেছিল। এখন একটু যদি প্রশ্ন আসে, পরিকল্পিত নগর ব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো, সভ্যতার শুরুর সাথে সাথে ধীরে ধীরে কিন্তু শহরগুলো বড় হতে শুরু করেছিল, তাই না? এখন যদি আমরা আমাদের অনেকেই যারা ঢাকায় আছে বা ঢাকায় নাই, বাইরে থেকেও আছে অনেকে, আমরা যদি আমাদের শহরগুলোর কথা চিন্তা করি, প্রত্যেকটা শহরই কম বেশি একটু পরিকল্পনা করেই সাজানো না? হয়তো দেখা যায় ব্যবসায়িক অঞ্চল একটা অংশে, কারখানাগুলো আরেকটা অংশে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরেকটা অংশে। তো এই যে পরিকল্পিত নগর ব্যবস্থা, এর প্রচলন ঘটেছিল সিন্ধু সভ্যতায়। এবং সিন্ধু সভ্যতা কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং এটি কোন যুগের সভ্যতা? তাম্র কিংবা ব্রোঞ্জ যুগের। আমরা যে ক্লাসের শুরুতে 3টি যুগের কথা পড়ে এলাম, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং তার সাথে হচ্ছে লৌহ যুগ, তার মধ্যে এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেবে গণ্য করা হয়। এখন দেখো, ক্যাডেট 20-এ অর্থাৎ কিনা খুবই রিসেন্টলি এই প্রশ্নটা এসেছিল, হরপ্পা নগরীতে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তরটি কি হবে তোমরাই দিয়ে দাও। এই যে অনেকে উত্তর দিতে শুরু করেছো, বি 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 বি, অসংখ্য বি দেখতে পাচ্ছি। তার মানে উত্তরটি হচ্ছে সিন্ধু সভ্যতা। আচ্ছা, এখানে তোমাদেরকে যদি আরেকটা প্রশ্ন করি, হরপ্পা ছাড়া সিন্ধু সভ্যতার সাথে সংশ্লিষ্ট আরেকটা জায়গার নাম বলো, সেই জায়গাটার নাম কি হবে বলো তো? দেখি কে তার উত্তর আগে লিখতে পারো। এই যে একজন লিখতে শুরু করেছো, পাকিস্তান, মহেঞ্জোদারো। হ্যাঁ ঠিক আছে, মিফতাহুল, সামিহা, মাবরুর, ঠিক আছে। যারা মহেঞ্জোদারো বলছো তাদের উত্তরটা সব থেকে বেশি অ্যাকুরেট। অনেকে পাকিস্তান বলছো, হ্যাঁ সেটাও এক অর্থে অ্যাকুরেট। তবে আমরা যদি দুইটা জায়গার নাম বলতে চাই, তাহলে হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটা বলা হচ্ছে তুলনামূলকভাবে বেশি অ্যাকুরেট। অর্থাৎ আমাদের কাছে যদি এক কথায় উত্তর চাওয়া হয় কিংবা শূন্যস্থানের উত্তর হিসেবে চাওয়া হয়, তখন কিন্তু আমরা উত্তরটা করব হরপ্পা এবং মহেঞ্জোদারো। পাকিস্তান বললে যে ঠিক ভুল হয় জিনিসটা সেটা না, কিন্তু হরপ্পার মহেঞ্জোদারো বলাটা তুলনামূলকভাবে বেশি অ্যাকুরেট। যারা সঠিক উত্তর দিয়েছো কিংবা উত্তর দিতে চেষ্টা করেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য এবং ক্লাসে ইন্টারাকশন করার জন্য। এরপরে দেখো, আমরা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের দিকে চলে এলাম। বিশ্বযুদ্ধ এটা কিন্তু আমাদের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ যে কম গুরুত্বপূর্ণ সেটাও নয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ। এখন শুরুতে আমাদের জানতে হবে প্রেক্ষাপট। 1914 সালের 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে সার্বিয়ার একজন স্বাধীনতাকামীর হাতে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ ও তার স্ত্রী নিহত হন। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়লে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। আচ্ছা, এখানে যদি আমরা এই প্রেক্ষাপট অর্থাৎ কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, অনেকেই হয়তো জানো, তারপর আমি একটু বলি। বিষয় হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য মানে এখন দুটো আলাদা রাষ্ট্র, অস্ট্রিয়া আর হাঙ্গেরি, তারা একসময় আলাদা রাষ্ট্র হিসেবে না থেকে একটা সাম্রাজ্যের অংশ ছিল, অস্ট্রিয়া হাঙ্গেরি। এই অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের নাম ছিল অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। এই অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ, যুবরাজ বলতে কি বোঝায় সেটাও নিশ্চয়ই আমরা জানি। একটা সাম্রাজ্যের একজন সম্রাট থাকেন কিংবা একটা রাজ্যের একজন রাজা থাকেন। রাজার যে উত্তরাধিকারী অর্থাৎ রাজার মৃত্যুতে যিনি পরবর্তী রাজা হবেন বা পরবর্তী সম্রাট হবেন, তাকে বলা হয় যুবরাজ। যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ এবং তার স্ত্রীকে একজন সার্বিয়ান স্বাধীনতাকামী হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া
সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। স্বাভাবিকভাবেই, কারণ অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজকে হত্যা করে অস্ট্রিয়া ক্ষুব্ধ হয়, এবং ঘটনাটা যেহেতু একজন সার্বিয়ান স্বাধীনতাকামীর হাতেই ঘটেছিল, সেই কারণে ক্ষোভটা সার্বিয়ার উপরে গিয়ে পড়ে। পরবর্তীতে অস্ট্রিয়া এবং সার্বিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং দুই দেশের যে বন্ধু রাষ্ট্র তারা একে অপরের সাথে এই যুদ্ধে সংশ্লিষ্ট হতে থাকে। পরবর্তীতে যুদ্ধটা ইউরোপ, এশিয়ার অনেক অংশে ছড়িয়ে পড়লে এটাকে আমরা বিশ্বযুদ্ধ বলে অভিহিত করি, এবং এটার নাম প্রথম বিশ্বযুদ্ধ, কারণ আমরা জানি বিশ্বযুদ্ধ দুটো হয়েছিল, এবং যে বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলা হয় সেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর আমরা এখন কথা বলছি প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধের পক্ষসমূহ কি? মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স। তার মধ্যে কি আছে? সার্বিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্স। অর্থাৎ সার্বিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, এই চারটি দেশ। আর অক্ষ শক্তি বা ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল পাওয়ার্স, তার মধ্যে কারা অংশ নেয়? জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য বর্তমানে তুর্কি, অর্থাৎ তুর্কি যাকে আমরা অনেকে তুরস্ক নামে চিনি, এবং বুলগেরিয়া। অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পক্ষে যুদ্ধে অংশ নেয় মূলত জার্মানি। এখন এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ 1914 সালে 28 জুন যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ চলতে থাকে 1918 সাল পর্যন্ত। কাজে আমরা যদি টাইম ফ্রেমটা একটু দেখাতে চাই তাহলে কি হবে? প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম 1914 থেকে 1918, এবং এই যুদ্ধে বিজয়ী হয় কারা? এই যুদ্ধে বিজয়ী হয় মিত্রশক্তি অর্থাৎ অ্যালাইড পাওয়ার্স। অর্থাৎ এই যে সার্বিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, এরা বিজয়ী হয় এবং পরাজিত হয় অক্ষশক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স অর্থাৎ জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য বা তুর্কি বা তুরস্ক, এই প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। এখন এই প্রথম বিশ্বযুদ্ধের কনটেক্সট ধরে শুরু হয় কি? জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। জাতিপুঞ্জ হচ্ছে এখন আমরা যাকে জাতিসংঘ বলে চিনি তার আদি সংস্করণ, অর্থাৎ তার পূর্বসূরি বলতে পারো তোমরা। এর প্রেক্ষাপট কি? 1918 সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, এই ভদ্রলোকের নামও আমরা মনে রাখবো, উড্রো উইলসন 14 দফা শান্তি প্রস্তাব পেশ করেন, এবং সেই 14 দফার মধ্যে একটা দফা ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। এর প্রেক্ষিতে 1920 সালে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়। এই লিগ অফ নেশনস পরবর্তীতে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। অর্থাৎ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও সেটি কিন্তু মূল পৃথিবীতে শান্তি আনতে পারেনি। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরে এই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সালটা আমরা একটু মনে রাখবো, 1920 সালের 10ই জানুয়ারি। এবং উদ্যোক্তা রাষ্ট্র কারা ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি। অর্থাৎ এখানে যারা ছিল তারা কিন্তু মূলত ওই প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী পক্ষেরই সদস্য ছিল, এবং স্থায়ী সদস্য ছিল কারা? ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের আরেকটা ফল কি? বিভিন্ন সাম্রাজ্যের পতন ঘটে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু পৃথিবীতে অনেক সাম্রাজ্য ছিল। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এসব সাম্রাজ্যের পতন ঘটে। আধুনিক যেসব রাষ্ট্র, অর্থাৎ যেসব রাষ্ট্রকে আমরা এখন চিনি, মানচিত্রে দেখি কিংবা বইপত্রে যাদের সম্পর্কে পড়েছি, তাদের সম্পর্কে আমরা দেখতে পারবো। ঠিক আছে, কোন কোন সাম্রাজ্য পতন ঘটে? জার সাম্রাজ্য, দেশ হচ্ছে রাশিয়া এবং পতনকাল হচ্ছে 1917। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য এবং দেশ হচ্ছে কি? অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, যেটা আমরা ইতোমধ্যে দেখেছি। এর পতন ঘটে 1918 সালে, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে। এবং প্রাশিয়ান সাম্রাজ্য বা জার্মান সাম্রাজ্য, এর পতন ঘটে 1918 সালে। অটোমান সাম্রাজ্য, অনেকে উসমানিয়া সাম্রাজ্য বলেও এটাকে অভিহিত করে, এর পতন হয় 1923-এ, এবং আধুনিক তুর্কি বা তুরস্কের জন্ম হয়। কাজেই প্রথম বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ফলাফল যদি আমরা বলতে চাই তাহলে কি কি বলবো? অবশ্যই থাকবে জাতিপুঞ্জ গঠন। জাতিপুঞ্জ গঠন ছিল প্রথম শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক একটি সংস্থা তৈরির প্রচেষ্টা।
এবং এই যে বিভিন্ন সাম্রাজ্যের পতন ঘটে, আধুনিক রাষ্ট্র যেরকম রাশিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, এদের জন্ম হয়। এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ক্যাডেট ভর্তি পরীক্ষা 6 প্রশ্ন। অনুষ্ঠিত হয়েছিল এটি বলতে কিন্তু আমরা সবসময় বুঝে নিব যে কবে শুরু হয়েছে, মূলত সেটি জানতে চাওয়া হচ্ছে। তো আমরা যদি অপশনগুলো দেখি, 1816, এটা কি হওয়ার কোনো সুযোগ আছে? কারণ আমরা দেখলাম যে এই যুদ্ধ ঘটেছে বিংশ শতাব্দীতে, অর্থাৎ 1900 সালের পরে। সুতরাং 1814 শুরুতেই বাদ। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু চলমান ছিল, বাট আমরা ইতিমধ্যে কি জানলাম কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। যদি এরকম বলা থাকে এবং একটা সিঙ্গেল উত্তর চাওয়া হয়, তাহলে যে বছর শুরু হয়েছে সেই বছরকেই আমরা গ্রহণ করব, তাহলে উত্তরটি হবে 1914। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল? এটা সবাই একটু চ্যাট বক্সে লেখার চেষ্টা করো। এই যে ওয়াফি, জাহিন, নুহাস, মুগ্ধ, নাবিলা, রায়াত অনেকেই লিখছো 1918। যারা সঠিক উত্তর দিয়েছো, উত্তর দিতে চেষ্টা করছো, তোমাদেরকে ধন্যবাদ ক্লাসে মনোযোগী হওয়ার জন্য এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে বিভিন্ন কাজেই লাগবে, ঠিক আছে? এখন দেখো, সত্য মিথ্যা যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ অন্যতম প্রধান কারণ জার্মানদের উগ্র জাতীয়তাবাদ। এটা আসলে প্রেক্ষাপটের অংশ একটা, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধ যদিও মূলত শুরু হয়েছিল অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যবর্তী বিরোধ থেকে, কিন্তু এর মূল কারণ বা অন্যতম প্রধান কারণ হিসেবে কিন্তু জার্মান উগ্র জাতীয়তাবাদকেই ধরা হয়। অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পক্ষে জার্মানরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, তার একটা অন্যতম প্রধান কারণ কি ছিল? জার্মানদের উগ্র জাতীয়তাবাদ। এবং তারই সূত্র ধরে কিন্তু অন্যান্য বিভিন্ন রাষ্ট্র যারা সেই সময় জার্মানির শত্রু ছিল, তারা যুদ্ধে অংশগ্রহণ করে। কাজেই এটি সত্য মিথ্যা উত্তরে আমরা কি বলবো? সত্য। এখানে একটু কথা বলা যাক সত্য মিথ্যা যাচাই ধরনের প্রশ্নগুলো নিয়ে। ক্যাডেট ভর্তি পরীক্ষায় কিন্তু সত্য মিথ্যা যাচাই এই ধরনের কিছু প্রশ্ন আসে। এখন সত্য মিথ্যা যাচাই প্রশ্ন যখন আসবে, তখন আমরা কি করব? যদি বাক্যটি সত্য হয়, আমরা শুধু লিখব সত্য, ঠিক আছে? আর যদি বাক্যটি মিথ্যা হয়, তখন শুধু লিখব মিথ্যা, ঠিক আছে? পুরো বাক্য আবার লেখার, তারপরে সত্য বা মিথ্যা লেখার কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। আমরা শুধু সত্য বা মিথ্যা লিখবো, তাহলে আমাদের টাইমও কম লাগবে এবং মূলত এটাই কিন্তু চাওয়া হয়। এরপরে আমরা আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু হয়েছিল, সেখান থেকে আমরা কি বুঝতে পারি? জাতিপুঞ্জ গঠনের মাধ্যমে শান্তি স্থাপনের যে প্রচেষ্টা, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ তা যদি ব্যর্থ না হতো, তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার কোনো সুযোগই থাকতো না। এখন এর সময়কাল আমরা কবে দেখব? 1 সেপ্টেম্বর 1939 থেকে 14 আগস্ট 1945 সাল। তার মানে এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের থেকে বেশি সময় স্থায়ী হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখলাম 1914 থেকে 1918, এটা হচ্ছে 1939 থেকে 1945। সুতরাং তুলনামূলকভাবে বেশি সময়, এবং এই যুদ্ধ কিন্তু অনেক বেশি ধ্বংসাত্মকও ছিল প্রথম বিশ্বযুদ্ধের তুলনায়। কারণ কি? কারণ এখানে অনেক বেশি রাষ্ট্র ইনভলভড হয়েছিল, অংশ নিয়েছিল, এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র, যাদের মধ্যে পারমাণবিক অস্ত্র আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত, অংশগ্রহণ নেয়। সেই কারণে যুদ্ধে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। এখন এর সূচনা হয় কিভাবে? 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে। পোল্যান্ড আক্রমণের পরিপ্রেক্ষিতে জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে 1939 সালের 3রা সেপ্টেম্বর, মানে আক্রমণের জাস্ট 2 দিন পরে বা 48 ঘন্টার মধ্যেই বলা যেতে পারে। কেন? কারণ পোল্যান্ডের সাথে এই দুটা রাষ্ট্রের তখন এক ধরনের মিত্রতা চুক্তি ছিল, এবং তার থেকে বড় কথা, এই দুটো দেশ ছিল তখন জার্মানি তীব্র প্রতিদ্বন্দ্বী বা শত্রু। এবং এই যুদ্ধের মূল ভূমিকা রাখেন কে? জার্মানিতে হিটলার এবং নাৎসি পার্টির উত্থান, আমরা সবাই হিটলারের নাম হয়তো জানি, এবং ইতালিতে মুসোলিনি ফ্যাসিস্ট সরকার এই যুদ্ধ শুরু করতে সব থেকে বেশি ভূমিকা রাখে। হিটলার এবং মুসোলিনি, এদের নাম, এদের রাজনৈতিক দলের নাম এবং এদের দেশ, এই তিনটি কিন্তু আমরা অবশ্যই জেনে রাখবো খুব ভালোভাবে, কারণ এটা আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। এমসিকিউ আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, আবার শূন্যস্থান পূরণ, এভাবেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা কিভাবে দেখব? জার্মানি, ব্যক্তির নাম কি? হিটলার। তার পার্টি বা তার মতাদর্শের নাম কি? তার মতাদর্শের নাম হচ্ছে নাৎসি পার্টি। অপরদিকে আমরা কাকে পাচ্ছি? দেশ হচ্ছে ইতালি, ব্যক্তির নাম হচ্ছে মুসোলিনি। মুসোলিনির পুরো নাম বেনিতো মুসোলিনি, এবং তার মতের নাম
এবং তার পার্টির নাম উভয়ই হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট। ঠিক আছে, পার্টিটার নাম ফ্যাসিস্ট পার্টি, মতের নাম হচ্ছে ফ্যাসিবাদ বা ইংরেজিতে এটাকে ফ্যাসিজমও বলা হয়। নাৎসি পার্টিকে ইংরেজিতে আমরা এভাবে লিখি NAZI, নাৎসি। আর ফ্যাসিস্ট এটাকে হচ্ছে আমরা এভাবে করে লিখি ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট পার্টি। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষসমূহ আমরা যদি দেখি, মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স, অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার। অ্যাক্সিস পাওয়ারের মধ্যে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। জার্মানি এবং ইতালির নেতাদের নাম তো আমরা ইতিমধ্যে জেনেছি। জাপানের নেতা হিসেবে কাজ করেন সম্রাট হিরোহিতো। হিরোহিতো। আর মিত্রশক্তিতে কারা ছিল? মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে এখনকার যুগে আমরা যেটাকে রাশিয়া বলে চিনি, রাশিয়া, ইউক্রেন এবং পার্শ্ববর্তী আরো অনেকগুলো দেশ, যাদের মধ্যে রয়েছে কাজাখস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, এদের সবাইকে নিয়ে গঠিত একটি রাষ্ট্র। এই সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রটি 1991 সালে ভেঙে গিয়েছে, 1991, এবং পরবর্তীতে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এই 15টি রাষ্ট্র আলাদাভাবে স্বাধীন ছিল না, তারা সবাই মিলে গঠন করেছিল একটি মাত্র রাষ্ট্র, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখন এই যুদ্ধ ক্রমাগত 6 বছর ধরে চলতে থাকে এবং যুদ্ধের একদম শেষ পর্যায়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের পারমাণবিক বোমা হামলা করে। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র বার যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করার ইতিহাস। অর্থাৎ পারমাণবিক বোমা আবিষ্কারের পর অনেকবারই বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে সেগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছে, কিন্তু যুদ্ধে কখনো এই অস্ত্র ব্যবহার করা হয়নি, এই একবার ছাড়া। এবং পারমাণবিক বোমা যে প্রকল্পের মাধ্যমে জন্ম নেয় সেই প্রকল্পের নাম হচ্ছে ম্যানহাটন প্রকল্প। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ম্যানহাটন প্রকল্প 1945 সালে সফলভাবে শেষ হয় পারমাণবিক বোমা তৈরির মাধ্যমে। এবং পারমাণবিক হামলা চালানো হয় কোথায়, কোন দেশে, আমরা সবাই জানি। তোমরা একটু বলার চেষ্টা করো উত্তরটা। এই যে নুহাস, তোহা, অনম, অনেকেই বলছো জাপান, অনন্যা ঘোষ, আহনাফ, বিহান, জাপান। অবশ্যই উত্তরটি সঠিক। পারমাণবিক বোমা চালানো হয়েছিল জাপানে, এবং জাপানে কোন দুইটা শহরে? একটা শহরের নাম হচ্ছে হিরোশিমা, আর একটা নাম হচ্ছে নাগাসাকি। শহর দুইটার নামও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা জেনে রাখবো। প্রথম হামলা চালানো হয় হিরোশিমাতে 6ই আগস্ট 1945 সালে, এবং হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়েছিল তার নাম হচ্ছে লিটল বয়। আর নাগাসাকিতে হামলা চালানো হয় তার 3 দিন পরে 9 আগস্ট। এই বোমাটার নাম হচ্ছে ফ্যাটম্যান। ঠিক আছে, এগুলো হচ্ছে বোমাগুলোর সাংকেতিক নাম বা কোড নেম। আর এই সময়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম জানবো। হিটলার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ রচনা করেন, নাম হচ্ছে মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। মেইন ক্যাম্প হচ্ছে বইটার আসল নাম জার্মান ভাষায়, আর মাই স্ট্রাগল হচ্ছে মাইন ক্যাম্পের ইংরেজি অনুবাদের নাম। আর উইনস্টন চার্চিল, অর্থাৎ উইনস্টন চার্চিল ছিলেন ওই সময় ব্রিটেন অথবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তার লেখা একটা বই আছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বইটার নামও সরাসরি যুদ্ধের নামে রাখা, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং এজন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। উইনস্টন চার্চিল খুব অল্প কয়েকজন রাষ্ট্রনায়কের একজন যারা সাহিত্যে নোবেল লাভ করেছেন, এবং তার জন্য এই বইটাই সব থেকে বেশি ভূমিকা রেখেছে, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর মাইন ক্যাম্পের নামও আমরা জেনে রাখবো। এখন দেখো প্রশ্ন এসেছে, জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার নাম কি ছিল? উত্তরটি তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, কি ছিল? এই যে সবাই লিখতে শুরু করেছো, পি। নাগাসাকিতে এটি ছিল ফ্যাটম্যান। ঠিক আছে, আর হিরোশিমাটার নাম কি ছিল? হিরোশিমার নাম ছিল লিটল বয়। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তরটি আমি দিয়ে দিই, মেইন বা মাইন, যেটা উচ্চারণ করা মাইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। মাই স্ট্রাগল অংশটুকু যদি এক কথায় প্রকাশ হিসেবে আসে, না লিখলেও হবে, মাইন ক্যাম্প এটুকু লিখতে পারলেই কিন্তু যথেষ্ট। এখন দেখো আমরা আমাদের আজকের ক্লাসে আরেকটা অংশ তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অংশে চলে এসেছি। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমরা কেন পড়ছি। আমরা অবশ্যই জানি যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় জিকে বা সাধারণ জ্ঞান অংশে আমাদের জন্য মোট অ্যালটেড মার্ক হচ্ছে 40। এই 40 মার্কের মধ্যে আমাদের পাঠ্য বই অর্থাৎ আমাদের বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস এবং আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তিনটি পাঠ্য বই থেকেও কিন্তু কিছু প্রশ্ন করা হবে। আবার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এখান থেকেও প্রশ্ন করা হবে। অর্থাৎ এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে মোট 40 মার্কের উত্তর দিতে হবে। কাজে আমরা যে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জন্য শুধুমাত্র আমাদের এই বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলী এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেগুলোর উপর বেশি মনোযোগ দিব তা নয়, কিন্তু আমাদেরকে আমাদের এই তিনটি পাঠ্য বইও খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, যাতে আমরা অতি অবশ্যই যেগুলো পাঠ্য বই থেকে আসবে সেগুলোতে কোনো রকম ভুলভ্রান্তি না করি। এখন দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। প্রযুক্তি কি? বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে তৈরিকৃত যন্ত্রপাতি ও কলাকৌশল ব্যবহার করে মানব জীবনকে সহজ করা। তথ্য বিনিময় ও সংরক্ষণ করার প্রযুক্তিই হলো তথ্য প্রযুক্তি। আইসিটি পূর্ণরূপ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা 3 স্টার ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা যদি গত বছর প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করো বা কারো বড় ভাই বোন যদি ইতিমধ্যে ক্যাডেট কলেজে অধ্যয়নরত থাকে বা পাশ করে বের হয়ে গিয়েছে এরকম থাকে, তাদেরকে জিজ্ঞেস করলেই কিন্তু তোমরা জানতে পারবে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। অর্থাৎ এই ধরনের অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম লেখার প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা এই যে বিশেষ করে পাঠ্য বই সংশ্লিষ্ট যেসব ইলাবোরেশন রয়েছে অর্থাৎ পূর্ণরূপ লেখা রয়েছে সেগুলো খুব ভালোভাবে আত্মস্থ করব, যেন এগুলো থেকে কোনো প্রশ্ন আসলে আমাদের কোনোভাবে মিস না হয়। বারবার যে কথাটি বলছি ভাইয়া, জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান একটা অনেক বিস্তৃত, অনেক ভাস্ট অংশ, ঠিক আছে? আমরা আজকের ক্লাসে যেটুকু পড়লাম ইতিহাস, এই ইতিহাস নিয়ে কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা 4 বছরের বা আরো বেশি সময় কোর্স করেন, বা একটা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা বলো বা সিন্ধু সভ্যতা বলো, সেই সভ্যতা নিয়েই কিন্তু তারা দীর্ঘ কোর্সের মধ্যে দিয়ে যান, 4 বছর পড়াশোনা করেন। এমনকি এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আমরা পড়ে আসলাম, সেটা নিয়েও কিন্তু অনেক বড় বড় বই লেখা হচ্ছে, গবেষণার কাজ কিন্তু এখনো চলছে। তো আমরা এই 1 বছরের মধ্যে এত কিছু পড়ে শেষ করতে পারবো? এটা তো আমাদের জন্য আসলে অনেক কঠিন হবে, কেননা আমাদেরকে তো একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে হবে। তার পাশাপাশি আমাদের ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, এই বিষয়গুলোর উপরেও কিন্তু আমাদেরকে ফোকাস দিতেই হবে। সুতরাং আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব এই জিকে যে জিনিসগুলো ক্লাসে পড়ানো হচ্ছে, যেগুলো বলা হবে, যেগুলো হচ্ছে মেটেরিয়ালসের মধ্যে আছে, সেগুলো অংশ ভালোভাবে আত্মস্থ করতে, যাতে আমরা যতখানি সম্ভব কম পরিশ্রমে, যতখানি সম্ভব স্পেসিফিক পড়াশোনার মাধ্যমে আমাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারি। এবং অতি অবশ্যই আমাদের জিকে বা জেনারেল নলেজ অংশে যে পাঠ্য বই ভিত্তিক অংশগুলো আসবে সেগুলো যেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি। সুতরাং আমাদের পাঠ্য বইয়েও কিন্তু মনোযোগ দিতে হবে। এখন দেখো, তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কার পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসে। আর পৃথিবীর প্রথম কম্পিউটার নাম কি ছিল? ইনিয়াক। ঠিক আছে, এটা একটু উপরে লিখে রাখি, ENIAC। এবং আমাদেরকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, ইনিয়াক নামটার কিন্তু কোনো অক্ষরই ছোট হাতে না, তাই না? এখানে কিন্তু সবই বড় হাতে, কারণ এটা আসলে একটা অনেক লম্বা নামের আদ্যাক্ষরগুলো নিয়ে আরেকটা শব্দ হিসেবে লেখা হয়েছে, কাজে এটা কিন্তু ছোট হাতে। এরকম করে যদি আমরা লিখি ইনিয়াক, শুধু ইটা ক্যাপিটাল বাকিগুলো স্মল, তাহলে কিন্তু ভুল হবে। সুতরাং আমরা এভাবে লিখবো না, এটা হচ্ছে শুদ্ধ রূপ। আমাদের যদি এক কথায় প্রকাশ আসে তাহলে এই ধরনের জিনিসের প্রতি আমাদেরকে একটু মনোযোগী হতে হবে। তাহলে দেখো, ক্যাডেট 18-তে সরাসরি এক কথা উত্তর এসেছিল। উত্তরটি কি হবে তাহলে তোমরাই বলো। এই যে সাবিত ইতিমধ্যে লিখে ফেলেছো এনিয়াক। তাহলে নাবিলা
তালহা মুমিন, অনেকেই লিখছো এনিয়াক এনিয়াক এনিয়াক, এবং সবাই দেখছি যে ফুল ফর্মে লিখছো, এটা ভালো। অনেকে হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটারে লিখে ফেলছো। এখানে স্মল লেটারে লিখলে অসুবিধা নাই ভাইয়া, কিন্তু পরীক্ষায় যেন আমরা কখনোই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে এই ভুলটা না করি। এটা এভাবে লিখতে হবে, এনিয়াক। এখন দেখো উপাত্ত কি। উপাত্ত হলো এমন কাঁচা তথ্য যা পরিষ্কারভাবে অর্থ প্রকাশ করে না, কিন্তু একে বিশ্লেষণ করলে তথ্য পাওয়া যায়, আর তথ্যে বিশ্লেষণ করলে জ্ঞান বের হয়ে আসে। তথ্যের মৌলিক একক উপাত্ত, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি? ধরো আমরা একজন মানুষকে জিজ্ঞেস করলাম, তার বয়স হচ্ছে 25 বছর, ঠিক আছে? সে এসে শুধু আমাকে বলল 25। এখন 25 কি? 25 হচ্ছে উপাত্ত, এখান থেকে আমরা কিন্তু কোনো কিছু জানতে পারবো না। বাট সে যদি এসে আমাকে বলে যে ভাইয়া আমার বয়স 25 বছর, বা ভাইয়া আমার কাছে 25টা আপেল আছে, বা 25টা কমলা আছে, বা 25টা বই আছে, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে এইটা দিয়ে সে আমাকে কি বোঝাতে চেয়েছে। কাজে 25 হচ্ছে এখানে উপাত্ত, আর সেটাকে বিশ্লেষণ করে আমরা যা পাচ্ছি এটা হলো তথ্য, অর্থাৎ তার বয়সটা হচ্ছে তথ্য। এখন দেখো তথ্যের মৌলিক একক কি? উত্তরটি হবে উপাত্ত। যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব। শর্ট মেসেজ সার্ভিস এবং ইলেকট্রনিক মেইল সুবিধা। শর্ট মেসেজ সার্ভিস বলতে আমরা কি বোঝাই? আমাদের সবাই পরিচিত, অনেকেই হয়তো ব্যবহার করি, এসএমএস এবং ইলেকট্রনিক মেইল সুবিধা, ইমেইল। এসএমএস সার্ভিস না, আমরা যারা উদ্ভাসের সাথে একাডেমিক যুক্ত ছিলাম, বা এখন যারা বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছি, এই কোর্সে যারা যুক্ত হয়েছে তারা তো খুবই পরিচিত। কেননা উদ্ভাসে আমরা যে সমস্ত পরীক্ষা দিয়ে থাকি সেগুলোর উত্তর কিন্তু এসএমএস এর মাধ্যমে আমাদের ফোনে পাঠানো হয়, এবং অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার আগেই উত্তরটি পেয়ে গিয়েছি। কাজে চিন্তা করে দেখো যে এটা কিন্তু আমাদের জন্য আসলে একটা অনেক বড় আশীর্বাদ, কারণ আমাদেরকে উত্তর জানার জন্য অপেক্ষা করতে হয় না। এমনকি আমরা যখন কোনো পরীক্ষা দিই, পাবলিক পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, আমরা কিন্তু এই এসএমএস এবং ইমেইল ব্যবহার করে সহজেই জেনে ফেলতে পারি আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এবং যোগাযোগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, আমাদের অনেকেরই হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, অনেকে ফেসবুক ছাড়া টুইটার বা অনেককে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে থাকো, এবং এটা কিন্তু হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। এখানে একটা কথা ভাইয়া, আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহার করব বন্ধুদের সাথে যুক্ত থাকার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য, কিন্তু আমরা যাতে অনেক বেশি সময় এখানে নষ্ট করে না ফেলি। বিশেষ করে এখানে যারা সম্মানিত অভিভাবক আছেন, এই ক্লাস দেখছেন, তাদেরকে আমি একটু অনুরোধ করব যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে এদিকে একটু লক্ষ্য রাখতে, কারণ তারা যাতে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সময় ব্যবহার না করে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই আমাদের জন্য একটা বড় আশীর্বাদ হয়ে এসেছে, তবে আমরা যদি এখানে বেশি সময় অপব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনায় ক্ষতি হবে। এবার দেখো শিক্ষাক্ষেত্রে এই যে অনলাইনে রেজাল্ট দেখা, তোমরা ক্যাডেট ভর্তি পরীক্ষার রেজাল্টও কিন্তু অনলাইনে দেখতে পারবে, এবং তোমাদের সাফল্যের এও কিন্তু অনলাইনে আসবে। আবার এনসিটি ওয়েবসাইট থেকে সকল বইয়ের ইবুক ভার্সন কিন্তু পাওয়া যায়। অনেকেই হয়তো এই সুবিধা ব্যবহার করেছো। আগে এক সময় কারো যদি পাঠ্য বইটি হারিয়ে যেত বা কোনো কারণে নষ্ট হয়ে যেত বা পরিবর্তনের প্রয়োজন পড়তো, তখন কিন্তু আমাদেরকে বাজারে যেতে হতো, গিয়ে খুঁজতে হতো, ঠিক আছে? তখন আমরা কিন্তু এনসিটি ওয়েবসাইটের এই সুযোগটা পেতাম না। কিন্তু এখন এনসিটি ওয়েবসাইটে সকল ক্লাসের পাঠ্য বইয়ের ইবুক ভার্সন রয়েছে, সেটা ইচ্ছা করলে আমরা নামিয়ে নিয়ে বই হিসেবে পড়তে পারি, পিডিএফ হিসেবে, কিংবা প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারি, ঠিক আছে? আবার দেখো বিজ্ঞান ও গবেষণা তো তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে। পাটের জিনোম আবিষ্কার, এটা কিন্তু একজন বাংলাদেশি বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে মাকসুদুল আলম। মাকসুদুল আলম। জিনোম বলতে কি বোঝায়? জিনোম বলতে মূলত বোঝায় একটা জীবের ডিএনএতে যত তথ্য থাকে তার সবকিছুর সম্মিলনী। তো পাটের জিনোম আবিষ্কার করেন এই বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, এবং এ কাজে কিন্তু তাকে আইসিটির সাহায্য নিতে হয়েছিল। আবার চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আমরা এখন টেলিমেডিসিনের মাধ্যমে রোগের বিভিন্ন তথ্য সংরক্ষণ বিশ্লেষণ করতে পারি, সেবা নিতে পারি, দূর থেকে দেখতে পারি, ঠিক আছে?
এখন দেখো কিভাবে সমাপনী পরীক্ষায় ফলাফল দেখা সম্ভব। এই প্রশ্নটির উত্তর তোমরাই দাও, রেডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে, নাকি মোবাইল ফোনের সাহায্যে। এই যে রায়ান, স্বর্ণিল, আতকা সাইদা, ওয়াফি, জয় অনেকেই বলতে শুরু করেছো মোবাইল ফোনের সাহায্যে, তাই না? রেডিওর মাধ্যমে কিন্তু আমরা আসলে ফলাফল দেখি না, টিভির মাধ্যমে এখন ফলাফল প্রকাশ করা হয় না, মোবাইল ফোনের মাধ্যমেই হচ্ছে সব থেকে ভালো উত্তর। আর জিপিএস কিভাবে ব্যবহার করা হয় সবার আগে জানতে হবে। জিপিএস কি? জিপিএস এটার পূর্ণরূপটা আমরা একটু শিখে রাখি। এটার পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সার্ভিস। জিপিএস দিয়ে তাহলে আমরা কি কাজ করি? জিপিএস ব্যবহার করে ট্রাফিক লাইটে, গাড়িতে, উপগ্রহতে, কম্পিউটার। অবশ্যই উত্তরটা গাড়িতে। আমরা গাড়িতে চলাচলের সময় যদি ভিন্ন কোনো জায়গায় যাই, অপরিচিত জায়গায়, তাহলে আমরা জিপিএস ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারি এবং ম্যাপের সাহায্য নিতে পারি। তাহলে আজকের এই ক্লাস আমরা মূলত শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা যদি বলি, ভাইয়া সবাই আমরা চেষ্টা করব নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে, ভালোভাবে ক্লাসে যা বলা হবে সেগুলো আত্মস্থ করতে এবং ক্লাসে পড়া ক্লাসে শেষ করে যেতে। আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করি তাহলে সব থেকে বড় সুবিধাটি কি? এই যে 1 ঘন্টার ক্লাস, সেই 1 ঘন্টার ক্লাসেই কিন্তু আমাদের পড়া অনেকখানি হয়ে যাবে। পরবর্তীতে আমাদের পড়তে বা রিভিশন দিতে অল্প সময় ব্যবহার করলে কিন্তু চলবে। কিন্তু ক্লাসে অমনোযোগী থাকলে যেটা সমস্যা হতে পারে সেটা হলো পরবর্তীতে একই পড়া তোমাকে হয়তো বারবার পড়তে হবে বা হয়তো বুঝতে অসুবিধা হবে। তার থেকে ক্লাস থেকেই পড়াটা শেষ করে যাওয়াই কিন্তু তুলনামূলকভাবে ভালো। ঠিক আছে? আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব সুস্থ থাকার। কেননা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি এটা কিন্তু একটা দীর্ঘ যাত্রা। ঠিক আছে? বাংলাদেশে এই একটা ভর্তি পরীক্ষা আছে যেটার প্রস্তুতি মানুষ 1 বছর ধরে নেয়। পুরো ক্লাস 6 এর সময়টাই তোমাদের ক্লাস এই যে কিছুদিন পরেই শুরু হবে। আজকে তো ইনশাল্লাহ ডিসেম্বর মাসের কত তারিখ? আজকে ডিসেম্বর মাসের আজকে 24 তারিখ। তার মানে ইনশাল্লাহ আর 1 সপ্তাহ পরে থেকে নতুন বছর আসবে, তোমরা ক্লাস 6-এ উঠে যাবে এবং প্রস্তুতি নিতে শুরু করবে তোমাদের এই দীর্ঘ যাত্রায়। ইনশাল্লাহ আমরা উদ্ভাস উন্মেষ থেকে তোমাদের সাথে থাকব এবং চেষ্টা করব তোমাদেরকে গাইড করে, তোমাদেরকে সাহায্য করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমি চেষ্টা করব তোমরাও আমাদের সাথে থাকবে। আর জেনারেল নলেজ অর্থাৎ জিকে বিষয়ে যদি স্পেসিফিক কিছু পরামর্শ দিতে হয় তাহলে শুরুতে আমি কি বলবো? শুরুতে আমি বলবো আমাদের যে পাঠ্য বই অংশ রয়েছে, যেরকম বিজ্ঞান, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই 3টি বই আমরা যাতে খুব ভালো মতো আত্মস্থ করে ফেলি, তাহলে আমাদের কিন্তু পাঠ্য বই ভিত্তিক যে প্রশ্ন আসবে, টেক্সচুয়াল প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে আমরা তো অবশ্যই ক্লাসগুলো করব। ক্লাসগুলো করার মাধ্যমে আমরা আশা করি যে অনেক কিছুই শিখতে পারবো। পাশাপাশি বেশি বেশি প্রশ্ন কিন্তু আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে ভাইয়ারা? কারণ বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু আমরা আসলে আমাদের যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো সংশোধন করে নিতে পারবো। এটাও বুঝতে পারবো যে কোন জায়গায় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, কোন জায়গায় আমাদের হয়তো প্রস্তুতি একটু ঘাটতি রয়েছে। একটু ভালো মতো করলে আমরা সেই প্রস্তুতি আরো ভালোভাবে করতে পারবো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ।